ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা পিক্টোগ্রাফ বা পিক্টোগ্রাম অ্যান্ড বায়োডায়াগ্রাম, পিক্টোগ্রাফকে চিত্রলেখ বলা হয় বাংলায়, আর বায়োডায়াগ্রাম মানে দণ্ডচিত্র, তার বিষয়ে পড়ব। লাস্টেতে আমরা পার্ট 1 করেছি বেসিক্স অফ ডাটা হ্যান্ডলিং বা তথ্যের ব্যবহার আর বিভিন্ন ইম্পর্ট্যান্ট টার্ম জেনেছি। আজকে এই দুইটা টপিক আমরা বুঝে নেব। তো ফার্স্ট অফ অল আমরা দেখব পিক্টোগ্রাফ বা পিক্টোগ্রাম বা চিত্রলেখ কী। একটি চিত্রলেখ, চিত্র বলতে পিকচার বোঝায়, বস্তুর চিত্রের মাধ্যমে তথ্য প্রকাশ করে। এ পিক্টোগ্রাফ রিপ্রেজেন্টস ডাটা ইউজিং ইমেজেস। ডাটা যে তথ্য আমরা আগের দিন পেয়েছি টেবুল করা হয়, টেবুলেশন অর্গানাইজ করার পরে আমরা টেবুল করি, টেবুল বা তালিকায় প্রকাশ করি। তারপর আরও বেশি বোঝার সুবিধার জন্য, আরও কম সময়ে বোঝার জন্য বিভিন্ন ধরনের ডাটা রিপ্রেজেন্টেশন স্টাইল আছে। তার মধ্যে পিক্টোগ্রাফে কী করা হয়, ডাটাগুলিকে চিত্রের সাহায্যে প্রকাশ করা হয়। তো চিত্রের সাহায্যে প্রকাশ করলে আমাদের বেনিফিট কী? বেনিফিট হলো কিছু ইম্পর্টেন্ট: লার্জ ডাটা ইন সিম্পল ফর্ম, অনেকগুলো তথ্যকে খুব সহজভাবে চিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। নাম্বার 2, অ্যাট্রাকশন। আমরা জানি লেখা থেকে চিত্র বেশি অ্যাট্রাক্ট করে। তো কোনো লার্জ ডাটা, যে কোনো কোম্পানি হতে পারে বা অর্গানাইজেশনের বিভিন্ন ডাটাগুলো পিকচারে দিলে অ্যাট্রাকশন বেশি হয়। বা আমরা টিভি, ম্যাগাজিন, নিউজ পেপারে অনেক সময় তথ্যগুলা গ্রাফ আঁকা দেখি দণ্ডচিত্র বা চিত্রের সাহায্যে। তো সেরকম দিলে কাস্টমার বা রিডার্স যারা আছে, ভিউয়ার্স, তারা অতি সহজেই বুঝে নিতে পারবে। নেক্সট পয়েন্ট, ইট ডাজ নট রিকোয়ার এ লট অফ এক্সপ্লেনেশন। বেশি ব্যাখ্যা করার দরকার পড়ে না, চিত্র দেখেই সহজেই বোঝা যায়। ঠিক আছে? তো পিক্টোগ্রাফ খুবই সোজা, এটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট মেথড অফ ডাটা রিপ্রেজেন্টেশন। চলো আমরা একটা পিক্টোগ্রাফ এঁকে দেখি। তো আমরা একটা পিক্টোগ্রাফ দেখে নিই, কীরকম পিক্টোগ্রাফ অঙ্কন হলো তা বোঝার চেষ্টা করব। সাপোজ লেট আস আন্ডারস্ট্যান্ড বাই অ্যান এক্সাম্পল। আমরা একটা পিক্টোগ্রাফ দেওয়া আছে, তো এরকম চিত্র আমরা ম্যাগাজিন, টিভি বা বিভিন্ন ক্লাসের বইয়ে পেয়েছি। এগুলো কেন করা হয়? তথ্যকে সহজভাবে উপস্থাপন করার জন্য। ঠিক আছে? তো এখান থেকে আমরা বোঝার চেষ্টা করব পিক্টোগ্রাফ মানে কি। তো উপরে প্রথম কলামে লেখা দিন আর গাড়ি তৈরির সংখ্যা। মানে সাপোজ এটা একটা পিক্টোগ্রাফ হলো একটা কোম্পানির একটা সপ্তাহে গাড়ি তৈরির সংখ্যা, সে প্রতিটা দিনে কতটি গাড়ি বা কার তৈরি করে। ঠিক আছে? সাপোজ টাটা মোটরস বা অন্য কোনো কোম্পানি, তার একটা তথ্য দেওয়া হলো, এটাকে বলে পিক্টোগ্রাফ। তো আমরা একটু দেখে নিই। তো পিক্টোগ্রাফ আঁকতে গেলে দুইটা জিনিস প্রথম দেখতে হবে। চিহ্ন, আমরা সিম্বল চিহ্নিত করব। সাধারণত যে বস্তু বোঝানো হয় তার সিম্বল দিলে ভালো। তো এগুলো দেখে সাধারণত বোঝা যাচ্ছে গাড়ি, তো আমরা লিখছি সিম্বল গাড়ি চিহ্ন। ঠিক আছে? তারপরে এখন একটা কোম্পানি অনেকগুলো গাড়ি তৈরি করতে পারে, 1000, 2000। তো আমি যদি বার লিখে এখানে 1000টা গাড়ি অঙ্কন করি, খুবই কষ্টকর হবে। তার জন্য একটা জিনিস দরকার পড়ে, সেটাকে বলা কি। ঠিক আছে? কি কি কোন জিনিস? একটি চিহ্ন কতটি চিহ্ন না, মানে কতটি চিত্র বোঝাবে বা তথ্য বোঝাবে। ঠিক আছে? কতটি তথ্য বা ডাটা। সাপোজ এখানে আমি কি দেওয়া আছে দেখুন, একটা গাড়ি সমান 200 কার। তার মানে কি, মানে একটা গাড়ি দিয়ে বোঝাবো 200 কার, নাইলে 200 কার অঙ্কন করা খুবই কষ্টকর। তো এটা জানা রাখবেন, পিক্টোগ্রাফে কি অ্যাসাইনিং খুবই ইম্পর্টেন্ট। সেখানে একটা ডায়াগ্রাম দিয়ে কতটি তথ্য বোঝাবে সেটা নির্দিষ্ট করতে হবে। তারপরে হাফ, চিহ্নটা অর্ধেক করে আমরা বুঝলাম 100 টাকার। তো দুটো জিনিস আকার আগে আমার দেখতে হবে, সিম্বল দেখতে হবে, আর প্রতিটা সিম্বলে কতটি তথ্য বোঝায়। তখন আমরা দেখলাম সোমবারে দেওয়া আছে 1, 2, 3, 4, 5টা সিম্বল, মানে 5 নাম্বারস। তাহলে কতটি হবে? তারপর মঙ্গলবারে 1, 2, 3, 4, বুধবার 1, 2, 3 হাফ, বৃহস্পতি 3টা, শুক্র 2.5, শনিবার 2। তো এখান থেকে আমরা কি বুঝলাম? আমাদের এই যে কি দেওয়া আছে, কি থেকে বুঝতে পারবো প্রতিটি ডেতে ডাটা কতটি। সাপোজ সোমবারে 5টি আছে, 5টি ফুল চিত্র, আর একটা ফুল চিত্র 200। তো 5টা কি হবে? 5 × 200 সমান 1000। ঠিক আছে? এটা আমি আউটসাইড লিখলাম। ঠিক সেরকম মঙ্গলবারে কতটি হবে? 4টা পুরা আছে, তো 4 × 200 800 গাড়ি। ঠিক আছে? বুধবারে কতটি আছে? 3.5, ফুল 3 মানে 600, and হাফ মানে 100, 700। বৃহস্পতিবারে 3টি ফুল পিকচার, 3 × 200 600। শুক্রবারে 2 × হাফ মানে 2 × এটা দুইবার 400, আর একটা 500। ঠিক আছে?
শুক্রবার 2টা ফুল মানে 400, বোঝা গেছে তো? তো এই চিত্রটা খুবই সহজে বোঝা যায়, ঠিক আছে? এগুলা অ্যাট্রাকশন করে, এক্সপ্লেনেশনের দরকার কম পড়ে, চিত্র একে কি আর সিম্বল দিয়ে দিলেই অটোমেটিক বোঝা যাবে, ঠিক আছে? তো এরকম পিক্টোগ্রাফ দিয়ে কোয়েশ্চেন আসতে পারে যে সবচেয়ে বেশি সংখ্যক গাড়ি কোন দিন তৈরি হয়েছিল। সাপোজ এখানে সোমবারে তৈরি হয়েছিল 5 ইন্টু 200, 1000। শনিবারে সবচেয়ে কম সংখ্যক 2 ইন্টু 200, 400। তারপরে বলতে পারে যে এভারেজ নাম্বার অফ কার মেড ইন এ ডে, একটি দিনের গড় কতটি গাড়ি তৈরি হয়েছে। তার জন্য আমরা কী করব, প্রত্যেকটি দিনের টোটাল নাম্বার অফ কার ম্যানুফ্যাকচারিং নাম্বারস লিখে নেব। যেমন 1000 আছে, 800 আছে, এখানে 300, 700, এখানে 600, এখানে 500, এখানে 400। তো এগুলো সব যোগ করে, টোটাল ডাটা যোগ করে নাম্বার অফ ডেজ 1 2 3 4 5 6 দ্বারা ভাগ করব। আমরা এভারেজ কার বা প্রতিদিনের গড় কতটি কার নির্মিত হয়েছে তা বুঝে নেব। তো এরকম কোয়েশন আসতে পারে। এই কোয়েশন থেকে এগুলো হলো ইন্টারফারেন্স, বা আমরা বলতে পারি কনক্লুশন, বা সাপোজ মানে ড্র ইনফারেন্স মানে এগুলো থেকে আমরা ব্যাখ্যা দিতে পারি, কনক্লুশন দিতে পারি, ঠিক আছে? তো আমরা পিক্টোগ্রাফ কি বুঝে নিলাম। এখন সিম্পল স্টেপ দেখে নেই যে স্টেপ কোনগুলো একটা চিত্র আঁকতে। পিক্টোগ্রাফ বা পিক্টোগ্রামও বলা হয় চিত্রলেখা আঁকার স্টেপ। ফার্স্ট অফ অল মেক টেবল। তার আগে আমরা টেবল তৈরি করে নেব। যেমন একটা তো টেবল ছিল, এরকম বার দেওয়া ছিল আর কতটি গাড়ি তৈরি হয়েছে। যেমন প্রথম সোমবারে দেওয়া ছিল 1000, তো আমরা 1000 দিয়ে কী করেছি, 5টা গাড়ি দিয়ে চিহ্নিত করেছি, একটা গাড়ি 200 কার, এরকম। নেক্সট পিক সিম্বল, আমরা সিম্বল চিহ্নিত করব। আমরা যে তথ্য, যে ডাটা দেওয়া আছে তার পিক্টোগ্রাফ করতে আমরা সিম্বল চিহ্নিত করব। অ্যাসাইনে কি মানে একটা সিম্বল কতটি তথ্য বোঝায় তা আমরা দেখব। আর লাস্টলি ড্র, আমরা ড্র করে নেব, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন নেক্সট বার ডায়াগ্রাম বা দণ্ডচিত্র কি তা দেখব। তো আমরা এখন বার ডায়াগ্রাম বা দণ্ডচিত্র, দণ্ডলেখ বা বারগ্রাফ বলা হয় তা কি দেখে নেই। দণ্ডলেখ বা দণ্ডচিত্র হলো পরস্পর সময় ব্যবধানে, সাপোজ এই ডায়াগ্রাম, প্রতিটা দণ্ড এরকম আমরা জানি চিত্র থেকে, এভরি বার এগুলোকে দণ্ড বলা হয়। সম ব্যবধানে, ইকুয়াল ডিস্টেন্স, তাদের মধ্যে দূরত্ব সেম থাকবে এবং সমপ্রস্থযুক্ত। প্রতিটা বারের উইথ, এটাকে উইথ বলে, উইথ সমান থাকতে হবে। একাধিক দণ্ড বা বার, মোর দেন ওয়ান, বা স্তম্ভের দ্বারা প্রকাশিত তথ্যের চিত্ররূপ। স্তম্ভ বা দণ্ড বলা হয় এগুলোকে। তো আমরা আবার দেখে নিই ডেফিনিশন। দণ্ডলেখ বা দণ্ডচিত্র হলো পরস্পর সমব্যবধানে অবস্থিত এবং সমপ্রস্থযুক্ত একাধিক দণ্ড বা স্তম্ভের দ্বারা প্রকাশিত তথ্যের চিত্ররূপ, পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। বা আমরা ইংরেজিতে বলি, এ বার ডায়াগ্রাম ইজ এ স্পেসিফিক ওয়ে অফ রিপ্রেজেন্টিং ডাটা। ডাটাগুলো টেবিলে থাকবে, টেবিল আকারে বা তালিকায় থাকবে। স্পেসিফিক ওয়ে অফ রিপ্রেজেন্টিং ডাটা ইউজিং রেক্টেঙ্গুলার বার্স। প্রত্যেকটা স্তম্ভ বারগুলো রেক্টেঙ্গুলার, আয়তাকৃতির, হাইট বা লেন্থ আর ব্রেথ থাকবে, ঠিক আছে? হোয়ার দ্য লেন্থ অফ দ্য বার ইজ ঠিক আছে, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি ভ্যালু দে রিপ্রেজেন্ট। প্রত্যেকটি স্তম্ভের উচ্চতা নির্ভর করবে এই ক্যাটাগরির নির্দিষ্ট মানের উপর, ঠিক আছে? দণ্ডগুলোর উচ্চতা নির্ভর করে নির্দিষ্ট মানের বা চলকের মানের উপর। সাপোজ এখানে সাধারণত চিত্রগুলা 2টা অ্যাক্সিসে আঁকা হয়। একদিকে থাকে এক্স অ্যাক্সিস আর একদিকে ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ। তো ইন জেনারেল দণ্ডগুলো এদিকে বা এক্স অ্যাক্সিসে দেওয়া হয়, আর ওয়াই অক্ষগুলিতে কী থাকে, চলকের মান বা বিভিন্ন ক্যাটাগরির ভ্যালু দেওয়া থাকে, ঠিক আছে? স্কেল চিহ্নিত করা হয়। তো আমরা এখন একটি ডায়াগ্রাম এঁকে তা বুঝে নেব। তো বার ডায়াগ্রাম আঁকার, আর আগে যে আমরা ডিসকাস করেছি পিক্টোগ্রাফ, ঠিক আছে? তো পিক্টোগ্রাফের ডিসঅ্যাডভান্টেজটা হলো, বা চিত্রলেখার, সেটা টাইম কনজিউমিং, অনেক সময় নষ্ট করতো আর কষ্টসাধ্য ছিল, ঠিক আছে? তো দণ্ডচিত্র আমরা এখন একটা এক্সাম্পল এঁকে দেখব তা কীরূপ আঁকতে হয়, ঠিক আছে? আর দণ্ডচিত্র আমরা জানি সাধারণত এটাকে বলা হয় ভার্টিক্যাল, উলম্বভাবে আছে এক্স অ্যাক্সিসের উপর।
সেই ডাটাগুলো এন্টার যদি এক্স অ্যাক্সিস এদিকে ধরি আর ওয়াই অ্যাক্সিসের ডাটা এদিকে ধরি তো দণ্ডগুলো কি হবে, হরাইজন্টাল হয়ে যাবে। তো এটা শুধু আমরা এটা এই ক্যাটাগরিটা দেখবো, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আরও থাকতে পারে, আরও দুই একটি ক্যাটাগরি আছে, ঠিক আছে, এগুলো কোনো সময় সবগুলো দণ্ড একসাথে থাকবে, ঠিক আছে, বা একটা দণ্ডের মধ্যে অনেক ক্যাটাগরি থাকতে পারে, আমরা নাম দেখব, ঠিক আছে। এখন আমরা একটা এক্সাম্পল দেখেন, আমরা বার ডায়াগ্রামকে দণ্ডচিত্র একটা টেবিল দেওয়া থাকে, তো টেবিলটাকে কীভাবে আমরা পিকচারে বা গ্রাফে প্রকাশ করব সেটা এখন দেখে নিই। আমরা একটু আগে জেনেছি বার ডায়াগ্রাম কী জিনিস, যে কতগুলি বার বা দণ্ড থাকবে যেগুলো ইকুয়াল উইথ, সমান প্রস্থ, এখান থেকে এখানে দূরত্ব সেম, আর প্রতিটি দণ্ডেরও দূরত্ব সেম, দে আর সিচুয়েটেড এট ইকুয়াল ডিস্টেন্স, ঠিক আছে, একটি থেকে আরেকটি দূরত্ব সমান থাকবে আর প্রতিটির উইথ সেম থাকবে, ঠিক আছে। আর আমরা জেনেছি দুটি অক্ষ লাগে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, একটিতে তার ক্যাটাগরির নাম দেওয়া থাকে আর অন্যটিতে ভ্যালু বা ভেরিয়েবলের মান দেওয়া থাকে, ঠিক আছে, তথ্যের মান। তো এটা আমরা দেখলে পরিষ্কার হয়ে যাবে আমাদের দণ্ডচিত্র বা বার গ্রাফ কি। সাপোজ একটা কোয়েশন দেওয়া আছে, একটা কোম্পানিতে বিভিন্ন কর্মচারীর ব্যবহৃত গাড়ির সংখ্যা, কার্স ইউজড বাই দ্য এমপ্লয়িজ, ঠিক আছে, যেমন নিশান গাড়ি 10 জন ব্যবহার করে, টাটা কোম্পানির গাড়ি 20 জন ব্যবহার করে, সুজুকির গাড়ি 35 জন ব্যবহার করে, হিউন্ডাই গাড়ি 25 জন, রেনল্ট গাড়ি 10 জন। তো তার একটি বার ডায়াগ্রাম আঁকতে হবে। তো আমরা এখানে সিম্পলি এঁকে নিয়েছি, আমি জাস্ট স্টেপটা বলছি কীরকম করেছি। যেরকম আমরা গ্রাফ আঁকি বা দুইটা অ্যাক্সিস দিলাম, প্লেন, এটা হলো প্লেন চিত্র, 2 ডাইমেনশনাল। তো এখানে আমরা এদিকে সাধারণত এক্স অক্ষ বলা হয়, ঠিক আছে, এক্স অ্যাক্সিস, আর এদিকে ওয়াই অ্যাক্সিস। তো আমরা কি করলাম, এদিক দিয়ে আমরা দণ্ডগুলো আঁকলাম, মানে উলম্ব দণ্ড, ঠিক আছে, ভার্টিক্যাল। তো প্রতিটা ক্যাটাগরির নাম আমরা দিয়ে দিলাম, নিশান, টাটা, সুজুকি, হুন্ডাই, রেনল্ট, কোম্পানির নাম দিয়ে দিলাম, গাড়ির কোম্পানি দিলাম এক্স অ্যাক্সিসে, আর কর্মচারীর সংখ্যা এদিকে দিলাম। এখন দেখো কর্মচারীর সংখ্যা 35 জন বোঝাতে যদি আমরা 35টা দাগ দিই তো সেটা অনেক কষ্টকর বা চিত্রে জায়গা হবে না। তো পিক্টোগ্রাফ হোক বা ডায়াগ্রাম হোক, তার জন্য আমরা স্কেল বা একক নির্দিষ্ট করি। আমরা এখানে লিখে নিয়েছি যে আমরা এখানে দিলাম 5টি দাগ। তো আমরা হাইয়েস্ট ভ্যালু যেটা সেটা আমরা দেখব যে কিভাবে এখানে জায়গা করা যায়। তো আমরা কি করেছি, 5টি দাগ দিয়েছি আর লিখেছি ওয়াই অক্ষে 1 একক দৈর্ঘ্য, প্রত্যেকটি দৈর্ঘ্যকে একক বলা হবে, 1 একক, 1 ইউনিট। আমরা যতটুকু দৈর্ঘ্য 1 ইউনিটে ধরবো, প্রতিটি ক্ষেত্রে সমান দূরত্ব ধরবো। তো আমরা লিখেছি ওয়াই অক্ষে ধরি 1 একক দৈর্ঘ্য সমান 10 জন কর্মচারী, ঠিক আছে, মানে এতটুকু গেলে 10, 2 গেলে 20, 3 গেলে 30, 4 40, 5 50, ঠিক আছে। তার মানে 50 পর্যন্ত আমরা জায়গা করতে পারি, আমাদের তথ্য হাইয়েস্ট 35 তো এরকম তথ্য অনুযায়ী স্কেল নির্ধারণ করতে হবে, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট যে এক একটি একক দৈর্ঘ্যর দণ্ড কতটি ভ্যালু বোঝায়, ঠিক আছে, আর ভ্যালুগুলো আমরা ওয়াই অ্যাক্সিসে দিয়েছি। তো আমরা কী করলাম, এই যে দণ্ডগুলো প্রস্থ, যে কোনো মাপের প্রস্থ আমরা সিলেক্ট করে নেব। সাপোজ 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার, 2 দিলে প্রতিটির প্রস্থ 2 হবে, 1 দিলে 1, এগুলো আপনার ব্যাপার। আর একটা থেকে আরেকটার দূরত্ব সেম রাখবেন, যাই দূরত্ব দিন সেম রাখবেন। তো আমরা কী করেছি দেখুন, নিশানে ব্যবহার করে 10 জন, তো 10 জন কর্মচারী 1 ইউনিট, 1 একক দৈর্ঘ্য হয়ে যায়। সো এটার হাইট 1 একক দৈর্ঘ্য। আমরা আগে পেয়েছি হাইট অফ বার বা দণ্ডের উচ্চতা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভ্যালু, ঠিক আছে। ঠিক সেরকম ব্যাপারটি আমরা করে নিয়েছি টাটার 2টি দিয়ে 20টি, সুজুকি 35 মানে 3.30, আর 3 থেকে 4 10 বোঝায়, তো হাফ এখানে হবে, তার অর্ধেক 35। হিউন্ডাই 25, 2.5, 2 দাগে 20, রেনল্ট 10। তো এটাকে আরও সুন্দর করার জন্য আমরা এদিকে আমরা দাগ দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই, এগুলা ডেকোরেট করতে পারেন। সাপোজ আমি দিয়ে দিলাম, আর উপরে ভ্যালুগুলোও দেওয়া যেতে পারে। তো এটা হলো খুবই সোজা, এটাকে আমরা বার ডায়াগ্রাম বললাম, আমরা এঁকে নিলাম। তো কী জিনিস আমরা মনে রাখবো, মোস্ট ইম্পর্টেন্ট,
প্রত্যেকটা স্তম্ভের উইথ বা প্রস্থ সেম থাকবে, আর ডিস্টেন্স বিটুইন টু বার্ডস, দুইটা দণ্ডের দূরত্ব সবসময় সমান রাখবে। আর আরেকটা ইম্পর্টেন্ট, স্কেল নির্ধারণ, এক একক দৈর্ঘ্যে কতটি ভ্যালু বোঝাবে, ভ্যালু ডিনোটেড বাই 1 ইউনিট লেন্থ ইন দ্য ওয়াই অ্যাক্সিস, বা এরকম। আর কি করেছি আমরা, একটি কলামের ভ্যালু আমরা এদিকে লিখে নিয়েছি নামগুলা, আর আরেকটি আমরা ওয়াই অ্যাক্সিসে। এখন সাপোজ এই ডাটাগুলো যদি ইন্টারচেঞ্জ করেন তখন কি হবে, এটা এদিকে দিয়ে দিলাম আর ভ্যালুগুলো এদিকে দিয়ে দিলাম, তো আসলে তখন হরাইজন্টাল হয়ে যাবে, ঠিক আছে, দণ্ডগুলো এদিকে এদিকে হয়ে যাবে। তো এটা হলো জনপ্রিয় মোস্ট পপুলার। তো এখন আঁকা তো আমরা বুঝে নিলাম। সাপোজ এরকম কোয়েশ্চেন দিল, কোয়েশ্চেন আস্ক করতে পারে, আমরা কয়েকটা কোয়েশ্চেন লিখে নিয়েছি, খুব তাড়াতাড়ি দিকে নেই। সবচেয়ে জনপ্রিয় কার কোনটি, তো এটা সাপোজ এটা নেই, এটা দেওয়া সবচেয়ে জনপ্রিয় কার কোনটি, এখানে হাইয়েস্ট যে বার থাকবে সেটা হবে মোস্ট পপুলার। তো হাইয়েস্ট বার কার, সুজুকির 35। 35 জন মানুষ সুজুকির গাড়ি চড়েন, তো সবচেয়ে জনপ্রিয় কার কোনটি হবে, সুজুকি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন, সবচেয়ে কম জনপ্রিয় মানে সবচেয়ে কম জনপ্রিয় কার কোনটি, তো এখানে অন্য ব্যাপার আছে। সবচেয়ে কম বলতে এখানে দুইটির ভ্যালু 10 দেওয়া আছে, দেখুন এটি 10, এটি 10। তো নিশান এবং রেনল্ড দুইটি মান লিখতে হবে, নিশান অ্যান্ড রেনল্ড, ঠিক আছে। এরকম কোয়েশ্চন আসতে পারে। টাটা গাড়ি কত শতাংশ কর্মচারী ব্যবহার করে, হোয়াট পার্সেন্টেজ অফ এমপ্লয়ি ইউজেস টাটা কার্স, তো এখন পার্সেন্টেজের ব্যাপারে এসেছে। তো আমরা কী করব, যদি পার্সেন্টেজ জিজ্ঞেস করে তো প্রথম আমরা টাটা গাড়ি কতজনে ব্যবহার করে দেখে নেব। টাটা গাড়ি ইউজ করে 20 জন। আর পার্সেন্টেজ মানে বের করতে আমাদের মোট বা টোটাল নাম্বার বের করতে হবে। টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ এখানে যদি যোগ করি 10, 20, 30, 35, 65, 25, 90, 10, 100, টোটাল নাম্বার অফ এমপ্লয়ি 100। 100-এর মধ্যে টাটা গাড়ি ব্যবহার করে 20 জনে। তো পার্সেন্টেজ কী হবে আমরা জানি, পার্সেন্টেজ বের করতে টোটাল ভ্যালুকে নিচে দিয়ে, টাটার ক্ষেত্রে টোটাল কর্মচারী নিচে থাকবে 100, আর টাটা ইউজ করে 20, আর পার্সেন্টেজ ব্যবহার, এটা হলো ফ্র্যাকশন, ঠিক আছে, টোটাল বাই স্পেসিফিক ডাটা ইন্টু 100% দিলে পার্সেন্টেজে চলে যাবে। তো 100 কাটা গেল ইকুয়াল টু 20%। তো কোয়েশ্চেন আসতে পারে টাটার গাড়ি কত শতাংশ ব্যবহার করে, 20%, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন এরকম আসতে পারে, সুজুকি এবং হিউন্ডাই চড়া কর্মচারীর মোট শতাংশ, টোটাল পার্সেন্টেজ অফ এমপ্লয়িজ ওনিং বা রাইডিং সুজুকি অ্যান্ড হিউন্ডাই, সুজুকি এবং হিউন্ডাই উভয় গাড়ি মিলে কত শতাংশ। তো সিম্পল, মোট ভ্যালু তো নিচে থাকবে, আর সুজুকি এবং হিউন্ডাই চড়া কর্মচারীর সংখ্যা আমরা উপরে দিয়ে দেবো। সুজুকি কতজন চড়ে, 35, হিউন্ডাই কতজন চড়ে, 25। তো 35 প্লাস 25 হলো 60। তো তার পার্সেন্টেজ কী হবে, মোট ভ্যালু 100, আর সুজুকি এবং হিউন্ডাই মিলে 60, তখন 60 দিয়ে দেবো ইন্টু 100%। তো আনসার পেলাম আমরা 60%। তো এটার আনসার কী হবে, 60% টোটাল কর্মচারী সুজুকি এবং হিউন্ডাই চড়ে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা লাস্ট একটি দেখে নেব, তার একটা স্পেশাল কেস, যুগ্ম দণ্ডচিত্র, দুটো বার ডায়াগ্রাম বা দুটা বার একসঙ্গে থাকবে, আরেকটি বার ডায়াগ্রাম দেখবো যেখানে দুটি একসঙ্গে থাকবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আরেক ধরনের দণ্ডচিত্র হলো ডাবল বার গ্রাফ, দুটা বার একসঙ্গে থাকে। তো আমরা ডেফিনিশন দেখে নিই, তথ্যের দুটো সংহতিকে বা টু সেটস অফ ডাটা একই সঙ্গে দেখানো একটি দণ্ডচিত্র, এটি তথ্যের তুলনার জন্য উপযোগী, মানে ডাটা কম্পারিজনের জন্য এটা খুবই ভালো। দুটা সেটের ডাটা একসঙ্গে দেওয়া হয়, ঠিক আছে, টু বার্ডস আর প্লেস টুগেদার। তো সাপোজ একটা এখানে যুগ্ম দণ্ডচিত্র দেওয়া আছে, আমরা জাস্ট দেখে নেই কীরকম। আগেরটা ছিল সিঙ্গল বার, এটা ডাবল, ঠিক আছে। বাদ বাকি প্রপার্টি সব সেম, বারগুলার প্রস্থ বা উইথ সেম থাকবে, আর ডিস্টেন্স সেম থাকবে, দুটো অ্যাক্সিস থাকবে, একদিকে ভ্যালু থাকবে, একদিকে ক্যাটাগরির নাম থাকবে। আর আমরা স্কেল নির্ধারণ করব, যেমন এখানে আমরা প্রতি এক একক দৈর্ঘ্য সমান ধরে নেই 10 মার্ক, প্রতি
1 একক দৈর্ঘ্য ইকুয়াল টু 10 মার্ক। ওয়াই অক্ষে, ঠিক আছে, এটা ওয়াই অক্ষ, এটা এক্সিস। তো আমরা এখন দেখেছি 5 জন স্টুডেন্ট, একটি ক্লাসের 5 জন ছাত্রছাত্রীর ম্যাথস এবং ইংলিশে পাওয়া মার্কের যুগ্ম দণ্ডচিত্র মানে ডাবল বার গ্রাফ। তো এটা খুবই ইজি, বা আর একটু ইন্টারেস্টিং করার জন্য আপনারা দুই কালার দিয়ে দিতে পারেন। আর এখানে দেওয়া আছে, এটা হলো ব্লুটা লেফট, এটা ব্ল্যাঙ্ক আছে ম্যাথস, আর যেটা স্ট্রাইপ দেওয়া আছে এটা ইংলিশের। তো এখান থেকে আমরা বুঝতে পারি ম্যাথস ইংলিশ, ম্যাথস ইংলিশ, ম্যাথস ইংলিশ। নিচে ছাত্রের নাম দেওয়া আছে, এই দুটি বার আকাশ, তারপরে বৈশালী, পারভিন, আলী, জন, ঠিক আছে। তো প্রত্যেকটা স্টুডেন্ট ম্যাথসে কত পেল আর ইংলিশে কত পেল একসঙ্গে দেওয়া আছে, ঠিক আছে। এটা হলো বিভিন্ন ছাত্রের মার্কের কম্পারিজনের জন্য খুবই দরকারি বা খুবই ইন্টারেস্টিং। সাপোজ এখান থেকে আমরা দেখে নিতে পারি একটি একক দৈর্ঘ্য, এটা স্কেল নির্ধারণ আমরা আগে করেছি, 10 মার্ক বোঝায়, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পারি আকাশ 70 পেল কোথায়, ম্যাথসে, আর 60 পেল ইংলিশে। তো এরকম প্রত্যেকটি স্টুডেন্টের ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ মার্ক আমরা খুবই ইন্টারেস্টিংভাবে দিয়ে দিতে পারি। এখান থেকে অনেক কোয়েশন আসতে পারে, যেমন হাইয়েস্ট মার্ক কে পেয়েছি, বা ম্যাথসে হাইয়েস্ট মার্ক কে পেলো, ম্যাথস ব্লু 90 কে পেলো, পারভিন পেলো। ম্যাথসে লোয়েস্ট মার্ক কে পেলো, 55 যেমন আলী। তো এরকম বিভিন্ন কোয়েশন আসতে পারে। আশা করি বুঝতে পেরেছেন যুগ্ম দণ্ডচিত্র। আর আগেরটা ছিল শুধু দণ্ডচিত্র বার ডায়াগ্রাম, যেটা সিঙ্গল বার থাকবে, আর ডাবল বারোগ্রাফি 2টা করে থাকবে, ঠিক আছে। তো আশা করি এই 3টা আজকের পিক্টোগ্রাফ, বার ডায়াগ্রাম বা ডাবল বার ডায়াগ্রামটা বুঝতে পেরেছেন। আজকের জন্য এখানেই থাকলো, নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। থ্যাংক ইউ।